নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজকে আপনাদের কাছে উপস্থিত করব আরেকজন বাঙালি সাহিত্যিককে, যিনি গত শতাব্দীর বাংলা সাহিত্যে সুগভীর অবদান রেখে গেছেন তাঁর অসংখ্য গল্প উপন্যাসে। এই সাহিত্যিকের নাম শ্রী বিমল মিত্র। শ্রোতা বন্ধুরা, আপনারা শ্রী মিত্রের সাহেব বিবি গোলাম বা আসামি হাজির উপন্যাস হয়তো পড়েছেন, কিংবা এই দুই বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া চলচ্চিত্র বা দূরদর্শনের মুজরিম হাজির নামক টিভি সিরিজটি দেখেছেন। বিমল মিত্র 100টিরও বেশি উপন্যাস ও ছোট গল্প লিখেছেন তাঁর জীবদ্দশায়। 1912 সালে তাঁর জন্ম আর 1991 সালে তাঁর প্রয়াণ। 38 বছর বয়সে 1950 সালে তিনি তার চাকরি ছেড়ে সাহিত্যকেই পেশা করেন। থাকতেন কলকাতার চেতলায়। সেইখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর কড়ি দিয়ে কিনলাম, বেগম মেরি বিশ্বাস, পতি পরম গুরু ইত্যাদি উপন্যাস পাঠক সমাজে যেমন সমাদৃত হয়েছে, তেমনি এগুলি থেকে হয়েছে নাটক, টিভি প্রোডাকশন, চলচ্চিত্র ইত্যাদি। 1962 সালে শ্রীমিত্র তাঁর সাহেব বিবি গোলাম উপন্যাস অবলম্বনে নির্মিত হিন্দি ছবি সাহেব বিবি और গোলাম তার জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 1964 সালে তিনি তাঁর কড়ি দিয়ে কিনলাম উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পান। শ্রীমিত্র মূলত প্রাপ্তবয়স্কদের জন্য লিখলেও কিশোর কিশোরীদের জন্যও লিখেছেন বেশ কিছু গল্প। এই রকমই একটি গল্প আমার আজকের পাঠ। এই গল্পটি প্রকাশিত হয় 1975 সালে আনন্দ পাবলিশার্সের পূজাবার্ষিকী আনন্দমেলা সংখ্যায়। এই গল্পের নাম কর্নেল মিত্র। তাহলে আসুন শুরু করি পাঠ। শ্রী বিমল মিত্রের ছোট গল্প কর্নেল মিত্র। ছোটবেলায় আমার বিশ্বাস ছিল না যে ভূত বলে কিছু আছে। বইতে ভূতের গল্প পড়েছি, দিদিমার কাছে কত রাত ভূতের গল্প শুনেছি, কিন্তু সে গল্প পড়ে বা শুনে কখনো মনে ভয় পাইনি। দিদিমাকে বলতুম, দিদিমা একটা ভূতের গল্প বলো না। দিদিমা বুড়ো মানুষ, সন্ধে হতে না হতেই ঘুমে তার চোখ ঢুলে আসত। তবু আমি বারবার গল্প শুনতে চাইতুম, বিশেষ করে ভূতের গল্প। দিদিমা বিরক্ত হতো, বলতো, না, রাত্রিরে ভূতের গল্প শুনতে নেই, ভূতে ঘাড় মটকাবে, তুই ঘুমো, এখন ঘুমিয়ে পড়। কিন্তু তবু আমি ছাড়তুম না। ভূতের গল্প আমার শোনা চাই। ভূতের গল্প শুনে আমি ভয় পেতুম না বটে, কিন্তু শুনতে বড় ভালো লাগত। গল্পের ভূতের হাউ মাউ খাউ শব্দের সঙ্গে সঙ্গে আমার কল্পনা অনেক দূরে গিয়ে পৌঁছত। এই পৃথিবী থেকে অনেক দূরে, যেখানে লেখাপড়া নেই, পরীক্ষায় পাশ করার ভয় নেই, বাবা মা মাস্টার মশাইয়ের চোখ রাঙানি নেই, শুধু আছে একটা ভাঙা পোড়ো বাড়ি, আর তার ভেতরে কয়েকটা ভূত আর পেতনি। এই ভূত পেতনিদের জগতের স্বপ্ন দেখতেই আমার ভালো লাগত। তারপর একটু যখন বড় হলুম, তখন ভূত পেতনির জগৎ থেকে একেবারে বাস্তব জগতে ঘুরে বেড়াচ্ছি। এ বাস্তব জগতে মাস্টার মশাইয়ের বেত খেতে হয়, পড়া না পারলে কানমলা খেতে হয়, আর তারপরে পরীক্ষায় ফেল করার দুঃখ লজ্জা সে তো আছেই। এখন যেমন পরীক্ষায় ফেল করলে লজ্জা হয় না, তখন কিন্তু তা ছিল না। যেবার পরীক্ষায় ফেল করেছিলুম, বাবা সমস্ত দিন আমাকে একটা ঘরের মধ্যে তালা চাবি বন্ধ করে রেখে দিয়েছিলেন। ভাত তো দূরের কথা, এক ফোঁটা জল পর্যন্ত খেতে পাইনি। সন্ধেবেলা বাবা দরজা খুলে দিতেন, বলতেন, এবার ভালো করে লেখাপড়া করবি তো? বলতুম, হ্যাঁ, করব।
পরীক্ষায় আর ফেল করবি না তো? বলতুম, না। তবে নিজের হাতে দোকান মল। আমি নিজের হাতে কান মলতুম। বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করব এই প্রতিজ্ঞাও করতুম। তবু সব বছরে প্রতিজ্ঞা রাখতে পারতুম না। কতবার যে আমি জীবনে ফেল করেছি তার ঠিক ঠিকানা নেই। আমার ক্লাসের ছেলেরা আমার নাম দিয়েছিল ফেলু মাস্টার, মানে ফেল মাস্টার। কিন্তু আমার বড়দা ছিল যাকে বলে সত্যিকারের ভালো ছেলে। প্রত্যেকবার বড়দা এক্সামিনে ফার্স্ট হতো। কতবার যে মেডেল পেয়েছে, প্রাইজ পেয়েছে বড়দা, তার গোনাগুনতি নেই। বাবা মা সেই মেডেলগুলো আর প্রাইজের বইগুলো একটা কাচের আলমারিতে সাজিয়ে রেখেছিল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ এলেই সেগুলো সবাইকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো হতো। তারা বড়দার ক্ষমতা দেখে তারিফ করত, আর বড়দার সম্মানে আমার বাবা মার বুক গর্বে 10 হাত হয়ে যেত। তারপর আমার দিকে দেখিয়ে বলতো, আর এটি লেখাপড়ায় কেমন? বাবা বলতেন, এর কথা বলছেন? এর কিচ্ছু হবে না, এর মাথায় গোবর পোড়া। লজ্জায় ধিক্কারে আমার মাথা হেঁট হয়ে আসত। কিন্তু আমি কি করব? আমার মাথায় যে গোবর পোড়া, তার জন্য কি আমি দায়ী? তা আমার কথা থাক, আমি বড়দার কথাই বলি। বড়দাকে নিয়েই আমার এই কাহিনী। বড়দাই ছিল বাবা মার ভরসা। বড়দাই ছিল বাবা মার একমাত্র নির্ভরস্থল। বড়দার মতন ছেলে যাদের, তাদের আর ভাবনা কি? বড়দা যখন কলকাতার কলেজ থেকে গরমের ছুটির সময় বাড়িতে আসতো, তখন তার জন্য বাবা স্পেশাল খাওয়ার ব্যবস্থা করতেন। সেদিন ঝি চাকর কেউ বাজারে গেলে চলবে না, বাবা নিজে বাজারে যাবেন। যদি কেউ জিজ্ঞেস করত, এই কি মিত্তির মশাই, আপনি যে বাজারে? বাবা বলতেন, আজ যে নীলু আসছে, গরমের ছুটি হয়েছে তো। সেদিন বাবা বড়দার জন্য বেছে বেছে সেরা মাছ কিনবেন, সেরা আম, সেরা পটল, সেরা সব জিনিস। সকাল থেকেই বাড়িতে একেবারে রান্নার ধুম পড়ে যেত। বড়দা খেতে ভালোবাসত বলে মা ভালো ভালো রান্না করত। বড়দা এলেই বাড়িতে আনন্দের বন্যা বয়ে যেত। আমরা দুটি মাত্র ভাই, তার মধ্যে একজন বাপ মায়ের আদরের দুলাল, আর আরেকজনের জন্য একেবারে শূন্য। আমার ভাগে সত্যি একেবারে শূন্য। তার জন্যে কারোর দোষ নেই, কারণ আমার মাথায় যে গোবর পোড়া। বড়দা খেতে বসলেই মা সামনে বসত। মাথার ওপর পাখাটা জোরে খুলে দেওয়া হতো। বলতো, ভাত ফেলে রাখলি কেন? ও ভাত কটা খেয়ে নে। বড়দা বলতো, না মা, বিলুকে দাও, ওকে তোমরা মোটে দেখছো না, ওকে তো তোমরা কেউ খেতে বলছো না। আমি আর খেতে পারবো না, আমার পেট ভরে গেছে। বাবাও সামনে দাঁড়িয়ে থাকতেন, যেন তিনি নিজে দাঁড়িয়ে না থাকলে বড়দার অযত্ন হবে। বাবা বলতেন, সে কি, ইলিশ মাছ আরও দুটো দাও ওকে। বড়দা বলতো, বারে, আমার কি রবারের পেট? আমি তো 4টে ইলিশ মাছের পিস খেয়েছি, আর খেলে বমি হয়ে যাবে। না না, বমি হবে না। কলেজের হোস্টেলে তোদের যা হাল, আধ পেটা খেয়ে খেয়ে তোদের পেটের নাড়ি শুকিয়ে গিয়েছে। আরও দুটো খেতে হবে। আমি নিজে গিয়ে তোমার জন্যে বাজার করে নিয়ে এসেছি, একেবারে আসল গঙ্গার ইলিশ। খাও। তারপর ল্যাংড়া আম এনেছি, তাও দুটো দাও। বড়দাকে এইরকম করে খাইয়ে খাইয়ে যেন বাবা মার তৃপ্তি হতো না। আর শুধু কি খাওয়া, বড়দা যখন ঘুমোবে তখন কেউ শব্দ করতে পারবে না। বড়দা যখন পড়বে কেউ কাছে যেতে পারবে না। বড়দা একদিন যদি একটু সর্দি কাশি হয় তো তার জন্য শহরের সবচেয়ে বড় ডাক্তার দেখতে আসবে। বড়দার পরীক্ষার আগে মা কালীর কাছে জোড়া পাঁঠা মানত করবে। আর বড়দাও তেমনি ছেলে, কখনো কি পরীক্ষায় সেকেন্ড হতে নেই রে, বরাবর কি ফার্স্টই হতে হয়। অথচ একই বাড়িতে আমরা একই বাবা মায়ের 2 ছেলে। আমি মনে মনে ভগবানকে অভিশাপ দিতুম, ভগবান কেন এত একচোখো? দিতে হলে একজনকে কি এমন উজাড় করেই দিতে হয়?
তারপরে দাদা বিএসসি পাশ করলে অনার্স নিয়ে, একেবারে ফার্স্ট। সেদিন আমাদের বাড়িতে একেবারে লোকে লোকারণ্য। যেদিন পরীক্ষার ফলটা বেরোলো সেদিন বড়দার ছবি ছাপা হলো খবরের কাগজের পাতায়। বড়দার ছোট্ট জীবনী বেরোলো, বাবার নামও তার সঙ্গে উল্লেখ করা হলো। শহরের গণ্যমান্য সমস্ত লোককে বাড়িতে নেমন্তন্ন করা হলো। লুচি, পোলাও, মাছ, মাংস, চপ, কাটলেট, সন্দেশ, রসগোল্লা, রাজভোগ, চাটনি, কিছুরই আর কমতি ছিল না। সবাই খেয়ে ধন্য ধন্য করতে লাগলো বড়দাকে। বড়দার বড় লজ্জা করতে লাগলো, কিন্তু গোড়া থেকেই বলতে লাগলো, এ আর এমন কি করেছি, প্রত্যেক বছরই তো কেউ না কেউ একজন ফার্স্ট হয়ই। এবার যেমন আমি ফার্স্ট হয়েছি, আসছে বছরও আরেকজন হবে। ভদ্রলোকরা বলতো, আসছে বছরে যারা ফার্স্ট হবে তাদের বাবা মায়েরও এমনই আনন্দ হবে, আনন্দ করাটা কি দোষের? বড়দা কিন্তু তাতেও খুশি হতো না, বলতো, তার চেয়ে আপনারা আশীর্বাদ করুন যেন জীবনের শেষ পরীক্ষাতেও ফার্স্ট হতে পারি। সেই ফার্স্ট হওয়াটাই চরম ফার্স্ট হওয়া। কিন্তু আশ্চর্য প্রতিভা বড়দার। এমএসসি দিলে কেমিস্ট্রিতে, তাতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট। বাবার আর মার আনন্দ তখন দেখে কে। কিন্তু শুধু পাশ করলেই হবে না, ভালো করে পাশই করো আর ফেলই করো। আসল কথাটা তো বড় চাকরি করে বেশি টাকা মাইনে পাওয়া। তুমি এমএ পাশই করো আর রাস্তার বখাটে ছেলেই হও, কত টাকা তুমি মাসে উপায় করো, সেইটে দিয়েই বিচার করব তুমি জীবনের পরীক্ষায় পাশ না ফেল। তা ঠিক এই সময়েই যুদ্ধ বাঁধল। এমনভাবে যুদ্ধ বেঁধে যে সব কিছু ওলট পালট বাঁধিয়ে দেবে তা কেউ কল্পনাও করতে পারেনি। যুদ্ধ বেঁধে গেল ইংরেজ আর জার্মানদের মধ্যে। সে এক মহাযুদ্ধ, বলতে গেলে সমস্ত পৃথিবীই জড়িয়ে পড়ল সে যুদ্ধতে। হঠাৎ বড়দার চিঠি এলো কলকাতা থেকে। বড়দা লিখেছে যে সে যুদ্ধে চাকরি পেয়েছে। প্রথমে 2000 টাকা মাইনে, তারপর চাকরিতে ভালো কাজ দেখাতে পারলে পরে মাইনে আরও বাড়বে, এমনকি 5000, 6000 টাকাও হতে পারে। চিঠি পড়ে তো মা কেঁদে উঠল। বাবার মাথায় বজ্রাঘাত। শহরের গণ্যমান্য লোক যারা খবরটা শুনল সবাই এলো। তারা বললে, মিত্তির মশাই, এরই জন্যে আপনি এত ভাবছেন? জানেন, এই চাকরি পাবার জন্যে লক্ষ লক্ষ ছেলে হন্যে হয়ে বেড়াচ্ছে, আর আপনার ছেলে সেই চাকরি পেয়েছে বলে আপনি ভয় পাচ্ছেন। বাবা বললেন, না, তা নয়, যুদ্ধ বলে কথা, যদি কোনো বিপদ আপদ হয় তাই ভাবছি। যুদ্ধ মানেই তো মারামারি, অস্ত্র শস্ত্র নিয়ে মারামারি। কে কাদের লোক মারতে পারল তারই প্রতিযোগিতা। ভদ্রলোকরা বললে, তাদের মধ্যে কি সবাই মারা পড়ে? বরং মারা পড়ে তারা যারা আমাদের মতো লোক যুদ্ধে যায় না। বোমা তো আমাদের মাথাতেই পড়ে। নিরীহ লোকরাই যুদ্ধে বেশি মারা যায়, কারণ তাদের হাতে বন্দুক থাকে না, রাইফেল থাকে না, কিচ্ছু না। তাদের বিপদই তো সবচেয়ে বেশি। আরেকজন বললে, আর তাছাড়া যুদ্ধ তো চিরকাল থাকবে না, বড় জোর 1 বছর কি 2 বছর। তারপর তো গভর্নমেন্ট আপনার ছেলেকে মোটা টাকা চাকরি দেবে, সেদিকটাও তো ভেবে দেখবেন আপনি। যুদ্ধে যাবার আগে বড়দা একবার বাড়িতে এলো। মাকে বাবাকে সব বুঝিয়ে বললে যে যুদ্ধ বেশি দিন চলবে না, যেই যুদ্ধটা থেমে যাবে সঙ্গে সঙ্গে মস্ত বড় চাকরি দেবে। এখন সরাসরি লেফটেন্যান্ট করে নিচ্ছে বড়দাকে, 2 দিন বাদেই ক্যাপ্টেন হবে, তারপরে মেজর, আর তারপরে কর্নেল। বাবা জিজ্ঞেস করলেন, তা তোমাকে কি জার্মানদের সঙ্গে লড়াই করতে হবে নাকি?
বড়দা আশ্বাস দিয়ে বললে, আমি যুদ্ধ করব না। যারা যুদ্ধ করবে আমি তাদের পেছনে পেছনে থাকব। ইঞ্জিনিয়ারিং স্টোর্সের ইনচার্জ হব আমি। বড়দা সরাসরি যুদ্ধে যাবে না শুনে বাবা মা একটু আশ্বস্ত হলো। আবার 2000 টাকা মাইনে হবে শুনে খুব আনন্দও হলো। বড়দা যাবার আগের দিন মা কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসে বড়দার কপালে পুজোর সিঁদুরের টিপ ছুঁইয়ে দিলে, আর মনে মনে প্রার্থনা করতে লাগলো। কি প্রার্থনা করতে লাগলো তা মাই জানে। হয়তো প্রত্যেক মা ছেলের ভালোর জন্য যে প্রার্থনা করে সেই একই প্রার্থনা করলে, আমি তা জানতে পারলুম না। বড়দা যুদ্ধে গিয়ে বাড়িতে প্রত্যেক সপ্তাহেই চিঠি পাঠাতো। বেশ ভালো আছে বড়দা, খুব আরামে আছে, কোনো কষ্ট হচ্ছে না। চিঠিটা পড়ে বাবা মা খুশি হতো। আর প্রত্যেক মাসে বাবার নামে বড়দার মাইনের টাকাটা চলে আসতো, একেবারে পুরো 2000 টাকা। বাবা সে টাকাটা বড়দার নামে ব্যাংকে গিয়ে জমা রেখে দিয়ে আসতেন, আর পাড়ার প্রত্যেকটা লোককে জানিয়ে আসতেন ছেলের চিঠি আসার কথা। যারা বেশি আগ্রহী তারা আবার চিঠিটা পড়াতো, অন্য লোকেদের শোনাতো। কখনো চিঠি আসতো ফ্রান্স থেকে, কখনো বা আবার লন্ডন। আন্দাজে বুঝে নিতে হতো কোথায় বড়দা আছে, কারণ মিলিটারিতে ঠিকানা দেওয়া বারণ। বাবা ও চিঠির উত্তর দিতেন, আমরা সবাই ভালো আছি, তুমি নিজের স্বাস্থ্যের দিকে নজর দেবে, আর যদি কিছুদিনের ছুটি পাও তো একবার বাড়িতে আসিবে। তোমার মা তোমাকে দেখিবার জন্য বড়ই ব্যাকুল। এইরকম চিঠি কিছুদিন ধরে চলল। বাবা প্রত্যেক দিন খবরের কাগজ খুলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন, কাদের জয় হচ্ছে আর কারা হারছে এ নিয়ে গবেষণা করেন, মার সঙ্গে পাড়ার লোকের সঙ্গে আলোচনা করেন। শহরের সবাই যখন চাইছে জার্মানি যুদ্ধে জিতুক, বাবা মা তখন চাইছে ইংরেজ জিতুক, কারণ ছেলের চাকরি ইংরেজদের দলে। আর শুধু খবরের কাগজ নয়, রেডিও শোনাও তখন প্রায় বাতিকে দাঁড়িয়ে গেছে। যখন জার্মানদের জেতার খবর আসতো তখন আমাদের খারাপ লাগতো, আর ইংরেজদের জেতার খবর যখন আসতো তখন আমরা খুশি হতুম। একদিন চিঠি এলো বড়দা ক্যাপ্টেন হয়েছে, মাইনে আরও 1000 টাকা বেড়েছে। একবার বড়দার চাকরিতে উন্নতি হয়, আর মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে, যেন ছেলের আরও উন্নতি হয়। মা, ছেলে যেন আমাদের মুখোজ্জ্বল করে। মা, ছেলে যেন সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসে। তা মা কালী মার সে প্রার্থনা শুনল কিনা কে জানে। আমরা শুধু পুজোর প্রসাদ খেলুম। তারপর হঠাৎ খবর আসতে লাগলো, জার্মানি হারছে, ইটালি হারছে, জাপান হারছে, আমেরিকা ইংরেজদের দলে ভিড়ে পড়েছে। বাবা তো আনন্দে একেবারে লাফাতে লাগলেন। ইংরেজদের জয় যেন তাঁর নিজের ছেলের জয়। তখন জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, দেশে বোমা পড়ছে, কলকাতা শহর থেকে লোকে ভয় পালাচ্ছে। কত সব দুর্যোগ গেল সে বছর, কিন্তু বড়দার দৌলতে আমাদের সংসারে তখন কোনো অভাব অভিযোগ নেই। বড়দার মাইনের অজস্র টাকা ব্যাংকে জমে গেছে। সেই যুদ্ধের শেষের দিকে যখন ইংরেজদের জয় জয়কার, তখন একদিন বড়দার একখানা চিঠি এলো। তাতে বড়দা লিখেছে, আমি 15 দিনের ছুটিতে দেশে যাচ্ছি। আসছে মাসের 10ই সন্ধ্যের ট্রেনে আমি বাড়িতে পৌঁছব। স্টেশন থেকে আমাদের মিলিটারি গাড়িতে সোজা বাড়ি পৌঁছব। ট্রেন যদি ঠিক সময় পৌঁছয় তো রাত 9টার মধ্যেই আমি পৌঁছব। চিঠিটা পড়ে খানিকক্ষণ কারো মুখেই কোনো কথা বেরোলো না। আনন্দে মানুষ অনেক সময় বোধহয় বোবাও হয়ে যায়। আমার বাবা মার অবস্থাও বোধহয় সেই রকম হয়ে গিয়েছিল। যখন অনেকক্ষণ সময় কেটে গেল তখন বাবা বললেন, আজ হলো 7ই, আর নীলু আসবে 10ই, আর 3 দিন বাকি।
তিনটে দিন যেন তখন আমাদের কল্পনায় 3 বছর মনে হলো। সেই 3টে দিন যেন আর কাটতে চায় না। বর্দা আসবে, বর্দা এত বছর পরে বাড়ি আসবে, এ যেন হাতে চাঁদ পাওয়ার মতো ঘটনা। নীলু এলে বাবা যে কি করবেন তারই প্ল্যান করতে লাগলেন। নীলু যা যা খেতে ভালোবাসে সেই সব জিনিসের তালিকা তৈরি হলো। তোপসে মাছ ভাজা খেতে নীলু বড় ভালোবাসত। আর কি খেতে ভালোবাসত গো? মা বললে, ল্যাংড়া আম। বাবা বললেন, ল্যাংড়া আম এখন কোথায় পাবো? মা বললে, সরভাজা, সরপুরিয়া। হ্যাঁ, কিন্তু সেসব এখন কোথায় পাবো? ল্যাংড়া আম তখন বাজারে পাওয়া যায় না, আমের সময় চলে গিয়েছে। কিন্তু চেষ্টা করলে কি না পাওয়া যায়। এখনো 3 দিন সময় আছে। এই 3 দিনের মধ্যে কলকাতায় চলে গেলে সবই পাওয়া যাবে। কলকাতা শহরে পয়সা ফেললে কি না পাওয়া যায়। চেষ্টা করলে সেখানে ঘোড়ার দুধও পাওয়া যায়। তা বাবা আর দেরি করলেন না। 9 তারিখে সকালবেলা ট্রেনেই কলকাতায় চলে গেলেন। সেখানে একদিনে সব কেনাকাটা করে 10 তারিখে সকালবেলায় এসে পৌঁছলেন। ল্যাংড়া আম, তোপসে মাছ, সরপুরিয়া, সরভাজা, তার সঙ্গে কিশমিশ, পেস্তা, বাদাম, আঙুর, আপেল, কমলালেবু, সবগুলোই দামি জিনিস। সকাল থেকেই রান্নার আয়োজন চলল। পাড়ার যার সঙ্গে দেখা হয় তাকেই বলেন, জানেন চাটুর্যে মশাই, আমার নীলু আসছে আজ রাত্রিরে। নীলু আসছে? হ্যাঁ, এখন সে কর্নেল নীলরতন মিত্র। আমার ছেলে কর্নেল হয়েছে, জানেন তো? চাটুর্যে মশাই, গাঙ্গুলি মশাই, বোস মশাই সবাইকে বাবা খবরটা দিলেন। আমিও খবর দিলুম আমার সব বন্ধুদের। সবাইকে বললুম, আমার বর্দা আসছে ছুটিতে, এখন কর্নেল হয়েছে। নিজেদের ঐশ্বর্যের কথা যদি লোককে জানাতেই না পারলুম তো কিসের আনন্দ? আসলে পাড়ার লোকরা কিন্তু খবরটা শুনে খুব খুশিই হলো। আমার বাবা ছিলেন সকলের প্রিয়। মিত্তির মশাইয়ের কিছু ভালো হলে সবারই আনন্দ হতো। মা তো সেদিন সকাল থেকেই ব্যস্ত। বর্দা কোন ঘরে শোবে, কি খাবে, কীরকম দেখতে হয়েছে তাকে, এই সব কথাই হতে লাগলো বাবা মার মধ্যে। শুধু তো সাধারণ ছেলে নয় নীলু, কর্নেল ছেলে, সুতরাং তার খাতিরই আলাদা। খোকা এলে তাকে সকলের বাড়িতে বাড়িতে নিয়ে যেতে হবে। চাটুর্যে মশাইয়ের বাড়িতে আগে যেতে হবে। বাবা বলবেন, চাটুর্যে মশাইকে প্রণাম করো, জ্যাঠামশাইয়ের আশীর্বাদেই তুমি এত বড় হয়েছ। চাটুর্যে মশাই জিজ্ঞেস করবেন, বেশ বেশ, খুব ভালো, ভালো থেকো বাবা, আরো বড় হও, আশীর্বাদ করছি তুমি রাজা হও, আমাদের দেশের মুখোজ্জ্বল করো। তারপর নিয়ে যাবেন মুখুজ্জে মশাইয়ের বাড়িতে। এমনি করে সব বাড়িতে গিয়ে বর্দাকে দিয়ে সকলের পায়ের ধুলো নেওয়াবেন। কত পরিকল্পনা বাবার। মা রান্না করছিল আর বাবা তার এই সব পরিকল্পনার কথা আলোচনা করছিলেন। একবার বললেন, মাংসতে যেন ঝাল দিও না বেশি, বুঝলে? নীলু আবার ঝাল খেতে পারে না। মা বললে, সে তোমাকে বলতে হবে না, সে আমি জানি। আর দেখো, একটা ভুল হয়ে গেল। কি? বাবা বললেন, খোকা যে আনারস খেতে ভালোবাসে, আনারসের কথা তো একেবারেই মনে ছিল না। বলে আবার বাজারে ছুটলেন। এইরকম এক একটা জিনিসের কথা মনে পড়ে আর সেইটা আনতে ছোটেন। সারাদিন কেবল এই চলল। বাবারও বিশ্রাম নেই, মারও বিশ্রাম নেই। যখন সব কাজ শেষ হলো তখন ঘড়িতে সন্ধ্যে 7টা। বাবা ঘড়ির দিকে চেয়ে দেখলেন, এইবার বোধহয় কলকাতায় এসে পৌঁছেছে। তারপর ঘড়িতে 8টা বাজল। বাবা বললেন, এতক্ষণে বোধহয় রানাঘাটে পৌঁছেছে, 1.5 ঘন্টার রাস্তা। রানাঘাট থেকে বাজিতপুরে পৌঁছতে 1 ঘন্টা সময় লাগবে, পিচের রাস্তা। জিপ গাড়িতে করে আসবে লিখেছে, একেবারে হু হু করে এসে পৌঁছবে। রান্নাবান্না সব তৈরি। মুখুজ্জে মশাই, চাটুর্যে মশাই, গাঙ্গুলি মশাই, সব বাবার বন্ধুরাও বাড়িতে এলেন। নীলুকে দেখবেন, নীলুকে আশীর্বাদ করবেন। সবাই ঘড়ি দেখছেন। 8টা বাজল ঘড়িতে, 9টা। এইবার আসার সময় হলো।
বাবা সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। মিলিটারি গাড়ি হু হু করে চলে আসবে, এ তো ট্যাক্সি নয়, বাসও নয় যে থেমে থেমে আসবে। মিলিটারি গাড়িকে থামাবে এমন ক্ষমতা পুলিশেরও নেই। আর গাড়িতে যে আসছে সেও তো যে সে লোক নয়, কর্নেল, একেবারে মাথা, সকলের হেড। কিন্তু কোথায় কি? চারদিকে অন্ধকার, ঝাঁ ঝাঁ অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না। চাটুর্যে মশাই বললেন, ও অত ভাবছেন কেন মিত্তির মশাই? ট্রেন হয়তো কলকাতায় দেরি করে পৌঁছেছে। তা হবে, বাবা ভাবলেন, তা হবে। রেলের তো ব্যাপার সব। আজকাল যুদ্ধের সময় সব কাজ কি আর ঠিকমতো চলছে? হয়তো ট্রেনই দেরি করে আসছে। শেষকালে রাত 10টাও বাজল। চাটুর্যে মশাই, মুখুজ্জে মশাই, গাঙ্গুলি মশাই একে একে সবাই চলে গেলেন। আজ তাক, হয়তো মাঝরাত্রে এসে পৌঁছবে ছেলে। কাল সকালবেলায় আবার নয় আসবো, তখন দেখে যাব নীলুকে, আশীর্বাদ করে যাব তাকে। মা বললেন, আরও কিছুক্ষণ দেখা যাক, এখনো আসবার সময় আছে, সে না এলে খাবো না। বাবা বললেন, তাহলে বিলুকে খেতে দাও, ওর ঘুম পাচ্ছে, ও খেয়ে নিয়ে ঘুমোতে যাক, নীলু এলে ওকে ডেকে তুলবক্ষণ। আমি বললুম, না, আমার ঘুম পাচ্ছে না, আমি এখন খাবো না, বরদা এলে তখন একসঙ্গে খাবো। তখন 11টা বাজল ঘড়িতে। সারা পাড়াটা নিঝুম হয়ে এলো। আমরা তিনজন, আমি, বাবা আর মা, তিনজনেই বরদার আশায় জেগে বসে রইলুম। কোথায় হঠাৎ কিছু শব্দ হয়, আর আমরা আনন্দে চমকে উঠি, ভাবি ওই বুঝি বরদা এলো। কিন্তু না, একটা বেড়াল ছাদ থেকে ভাঁড়ার ঘরের টিনের চালের ওপর লাফিয়ে পড়েছিল, ওটা তারই শব্দ। কিন্তু আর কতক্ষণ বসে থাকব? বাবার মুখটা ক্রমেই গম্ভীর হয়ে আসছে, মার চোখ দুটো ছলছল করতে শুরু করেছে। বাবা মাকে সান্ত্বনা দিতে লাগলেন, তুমি এত ভাবছো কেন? নীলু আসবে ঠিক, তুমি ভেবো না। মিলিটারি না, হুট করে আসবো বললেই কি আর আসতে পারে? কাজকর্ম সব অন্য লোকেদের বুঝিয়ে দিয়ে তবে তো আসবে। আর এখনই তো আর ঘাড়ে বেশি দায়িত্ব তার। এখন তো জাপানিরা যুদ্ধে হেরে গেছে। তোমার ছেলে কি সোজা ছেলে ভেবেছ? ব্রিটিশ রাজত্বটাই তো এখন নীলুর ওপর নির্ভর করছে বলতে গেলে। সেই তো সব একলা চালাচ্ছে। বলতে বলতে হঠাৎ কি একটা যেন শব্দ হলো। আমরা আবার চমকে উঠলাম, ভাবলাম আবার হয়তো আরেকটা বেড়াল লাফিয়ে পড়েছে ভাঁড়ার ঘরের টিনের চালের ওপর। কিন্তু না, হঠাৎ দেখি বরদা। খোকা, তুই এলি? কি করে এলি? আমরা তো কই গাড়ির শব্দ পেলুম না। বরদা হো হো করে ঘর ফাটিয়ে হেসে উঠল। হাসি থামিয়ে বলল, আমি তো খিড়কির পাঁচিল লাফিয়ে ঢুকেছি। কেন রে? সদর দরজা তো খুলে রেখেছিলুম, খিড়কির পাঁচিল ডিঙিয়ে এলি কেন? বরদা বললে, তোমাদের চমকে দেবার জন্যে। যুদ্ধে গিয়ে আমাদের এরকম কত বাড়ির পাঁচিল ডিঙোতে হয়েছে, এসব অভ্যেস হয়ে গেছে আমার। কিন্তু গাড়ির শব্দ শুনতে পেলুম না তো কই। বরদা বললে, গাড়িটা মোড়ের মাথায় ছেড়ে দিলুম, ওকে আবার এক্ষুনি কলকাতায় ফিরতে হবে, সেখানে অনেক জরুরি কাজ আছে আমাদের, আমি এটুকু হেঁটেই এলুম। বাবা উঠলেন, বললেন, থাক থাক, এখন আর কথা নয়, তুমি জামা কাপড় বদলে নাও, চান করবার গরম জল তৈরি, তারপর খেতে খেতে গল্প করা যাবে। মার দিকে চেয়ে বললেন, দাও, আমাদের সকলকে খেতে দাও। আমি বরদার দিকে একদৃষ্টে চেয়ে দেখছিলুম। কি চমৎকার দেখতে হয়েছে বরদাকে। ফর্সা রং ছিল গায়ের,
এখন তামাটে হয়ে গেছে, কিন্তু কি মজবুত শরীর, কি স্বাস্থ্য। মাথার চুলগুলো ছোট করে ছাঁটা, গায়ে খাকি পোশাক, বুকে কতগুলো মেডেল, দু কাঁধে কতগুলো স্টার। বর্দাকে দেখে আমার খুব গর্ব হচ্ছিল। আমারই তো বর্দা, আপন মায়ের পেটের বড় ভাই। বর্দা আমার দিকে চেয়ে হঠাৎ বললে, কিরে বিলু, তুই কত বড় হয়েছিস? লেখাপড়া করছিস তো মন দিয়ে? খুব মন দিয়ে লেখাপড়া করবি, আর ফিজিক্যাল এক্সারসাইজ করবি, শরীরটাকে ফিট রাখবি। এরকম রোগা কেন তুই? বলে আমার বুকে একটা ঘুষি মারলে। মা বললে, না, অনেক রাত হয়ে গেল, তুই চান করে নে, খেতে খেতে গল্প করবি। এখন ওঠ, উঠে পড়। বর্দা বাথরুমে গিয়ে চান করতে ঢুকল। ততক্ষণে মা আমাদের সকলের খাবার দিয়ে দিয়েছে। আমরা সবাই একসঙ্গে বসে বসে খেতে লাগলুম। বর্দা কত গল্প করতে লাগলো, কোথায় প্যারিস, কোথায় লন্ডন, কোথায় ইতালি, আফ্রিকা, সব জায়গায় কি কি ঘটেছে, সেখানে গিয়ে কি কি দেখেছে, তার গল্প বলতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। কখন কবে কি বিপদের মধ্যে পড়েছে, কি করে হাজার হাজার জার্মানকে মেরেছে তারই গল্প, কি করে বর্মা, মালয়, সিঙ্গাপুর দখল করেছে, খুঁটিয়ে খুঁটিয়ে সব বলতে লাগলো। মা বললে, ওরে, গল্প এখন থাক, আগে খেয়ে নে, কাল সকালে উঠে যত খুশি গল্প করিস শুনব। ওদিকে রাত 12টা বেজে গেছে, তা জানিস? কিন্তু বর্দা কি আর থামে? এত বছর পরে বাড়িতে এসেছে, এত বছর পর ছুটি পেয়েছে, যত গল্প মনে জমেছিল সব বলতে লাগলো। শেষকালে যখন রাত 1টা, তখন বাবা বললেন, না না, আর নয় খোকা, তুমি শুয়ে পড়ো। তোমার ঘরে বিছানা করা আছে, সারাদিন খাটুনি গেছে, এখন ঘুমোগে যাও। বর্দা ঘরে গিয়ে শুয়ে পড়ল। তারপর মা নিজেও খেয়ে নিলে। আমিও বাবার পাশে গিয়ে শুয়ে পড়লুম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি আর আমার জ্ঞান নেই। হঠাৎ সদর দরজার কড়া নাড়ার শব্দে আমরা সবাই ধর্মর করে জেগে উঠেছি। বাবা জিজ্ঞেস করলেন, কে? টেলিগ্রাম। মাও অবাক হয়ে গেছে, মাও শুনতে পেয়েছে শব্দটা। বাবা, মা, আমি তিনজনেই জেগে উঠে সদর দরজায় গিয়ে হাজির হয়েছি। রাত তখন বোধহয় 3টে। সেই অত রাত্রি কার টেলিগ্রাম? নিশ্চয়ই খোকার। হয়তো খোকার ছুটি বাতিল হয়ে গিয়েছে, হয়তো ওপরওয়ালা সাহেব খোকাকে জরুরি তলব দিয়ে ডেকে পাঠিয়েছে, হয়তো যুদ্ধের কোনো জায়গায় জটিল অবস্থার সৃষ্টি হয়েছে। বাবার হাত কাঁপছিল। বাবা টেলিগ্রামে রসিদে সই করে খামটা নিয়ে খুললেন। না, এ তো বাবার নামেই টেলিগ্রাম। এসেছে কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে। তাতে লেখা আছে, আপনার ছেলে কর্নেল মিত্র বর্মার রণক্ষেত্রে ব্রিটিশ সাম্রাজ্য রক্ষার জন্য যুদ্ধ করতে গিয়ে সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করেছে। মা পাশে দাঁড়িয়েছিল। জিজ্ঞেস করলে, কিসের টেলিগ্রাম গো, কে পাঠিয়েছে? বাবার গলা দিয়ে আর্তনাদের মতো যেন একটা আওয়াজ বেরোলো, গো, খোকা নেই। নেই মানে? নেই মানে কি? কি বলছো তুমি? কিন্তু খোকা যে ও ঘরে ঘুমোচ্ছে। বাবা তাড়াতাড়ি বাড়ির ভেতরে এসে বর্দার শোবার ঘরে ঢুকলেন। তার সঙ্গে মাও এলো, আমিও এলুম। কিন্তু কোথায় বর্দা? ঘরটা যে ফাঁকা। বর্দা যে আমাদের সঙ্গে এতক্ষণ কথা বললে, আমরা যে একসঙ্গে খাওয়া দাওয়া করলুম,
তারপরে যে পর্দা ঘরে শুতে গেল, তাহলে কোথায় গেল সে? তাহলে রাত্রে কে এসেছিল? কার সঙ্গে এত কথা বললুম? সবই কি ভৌতিক কাণ্ড? বাবা আর মা তখন সেখানেই অজ্ঞান অবস্থায় মূর্ছা গেল। এই সেই কতকাল আগেকার ঘটনা। তারপর কত মাস কেটে গেছে, কত বছর কেটে গেছে, কত বইতে ভূতের গল্প পড়েছি, কত ভূতের গল্প বন্ধুদের মুখে শুনেছি। কখনো তা বিশ্বাস করতে ইচ্ছে হয়নি। কিন্তু আমার নিজের জীবনের ছোটবেলাকার এই ঘটনাটার রহস্য আজও ভেদ করতে পারিনি। এখনো বুদ্ধি, যুক্তি, বিজ্ঞান দিয়ে এই অলৌকিক ঘটনার কোনো ব্যাখ্যা করতে পারিনি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org